দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বাংলা ভিশনের বিশেষ এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ এবং আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুজন আলোচক। আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বাম পাশে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। আপনাদের দুজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন দেশ জুড়ে চলছে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোট গ্রহণ। বলা যায় দীর্ঘ প্রায় 17 বছর পর ভোটাধিকার প্রয়োগের আর যেই সময়টুকু রয়েছে সেই 1.5 ঘন্টার মধ্যেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন প্রত্যাশার মধ্য দিয়েই চলছে ভোট গ্রহণ। আমরা আলোচনা করব কেমন হলো ভোট, সেই বিশ্লেষণ শুনতে চাই। প্রথমেই ডক্টর শামীম রেজা, আমরা যেটা দেখলাম যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে 12টা পর্যন্ত প্রায় 33% ভোট পড়েছে, আরও তো প্রায় 1.5 ঘন্টা বাকি এবং মাঝখানে প্রায় 3 ঘন্টা চলে গেছে। সব মিলিয়ে ভোটের টার্নওভার কেমন হতে পারে? আমার সহজ আলোচককে ধন্যবাদ জানাই, ব্যস্ত দিনে তিনি সময় করতে পেরেছেন। দেখুন, আমি পরিসংখ্যান বিশেষজ্ঞ না, কিন্তু আমি মনে করি যে নির্বাচনের একটা ঐতিহাসিক প্রবণতা আছে এবং সেই প্রবণতাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সম্পর্কে ধারণা রাখাটাও গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান তখনই কাজে লাগে বা তথ্য উপাত্ত আরও সুচারু হয় যখন নিরবচ্ছিন্নভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। আপনারা যদি ধরে নেন 2 দশক 3 দশক আপনি নিয়মিতভাবে স্থানীয় নির্বাচন করেছেন, জাতীয় নির্বাচন করেছেন, তাহলে আপনি জনমিতিক তথ্যগুলো সুস্পষ্টভাবে দিতে পারবেন। আসন বিন্যাস কেমন, নগরে কেমন, নগরের বাইরে কেমন, নারী পুরুষের বিষয়টা কেমন, আমরা যাদেরকে সুইং ভোটার বলি, আমরা যতগুলো পাচ্ছি আমি তাকে প্রশংসা করছি, সেগুলো প্রতিনিধিত্বশীল, কিন্তু ঐতিহাসিক প্রবণতাটাও যেন আমরা খেয়াল রাখি এবং সেই অভিজ্ঞতাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্বাচনী, যে আপনি যে সংখ্যা বা কী পরিমাণ লোক ভোট দিলেন তার উপরে। আমি আলোচনা যদি এভাবে সংক্ষেপ করে আনি, এটাই বলবো যে আমাদের তো কোনো বাধ্যবাধকতা নেই যে এই শতাংশ না পেলে কেউ সরকার গঠন করতে পারবেন না, যেমন 49% বা রকম ইউরোপিয়ান অনেক দেশে থাকে, একাধিক ধাপে নির্বাচন হয়। আহ্বান জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে, একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যাচ্ছি, সংস্কার নিয়েও দীর্ঘ আলাপ হয়েছে, আমাদের মত অমত সব কিছু মিলেও তো একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি এবং একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন দুটো হচ্ছে। আমি মনে করি যে শতাংশই ভোট পড়ুক সেটাই সঠিকভাবে উপস্থাপন করা। অতীতের মতো এটা নিয়ে অন্য কোনো রকম চিন্তা করবার দরকার নেই। এই ফিগারকে বা এই সংখ্যাকে পরিবর্তনের চেষ্টা করার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হয় যে নির্বাচন কমিশন একটা সংখ্যা বলেন বা একটা ফিগার বলেন এবং বেসরকারি পর্যায়ে বা আমরা যারা করি তাদের সাথে আর মেলে না। এবার মিলবে না আমি সেটা বলছি না, কিন্তু এগুলো খুব সতর্কভাবে দেওয়া প্রয়োজন। যেমন দুপুর পর্যন্ত দেখেছেন ওনারা বলছেন যে 32,000-এর মতো কেন্দ্রে ভোট পড়েছে, 32.1%, তাহলে নির্দিষ্ট বলে দিক। আর যদি না থাকে তাহলে বলি যে এখন আমরা সেটা সংগ্রহ করছি, এত হাজার কেন্দ্র শেষ হয়েছে। কোন গণমাধ্যম বলেছে যে ধানমন্ডির 8টা কেন্দ্রে এত, নির্দিষ্ট করে দেওয়া ভালো, মোহাম্মদপুরে এরকম। আপনি যদি পুরো ঢাকা মিলে একটা চিত্র আমাকে দেন, তাহলে আপনার কাছে যে কম্প্রেহেনসিভ ডাটাটা ওই মুহূর্তে থাকা দরকার, সেটা যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু সেটা অন্যরকম রিডিং দিতে পারে। সো আমার এই কথার সারাংশ এইটাই যে সঠিকভাবে দিই। যেটা ঘটেছে, গণভোটে একটা বড়, আমরা প্রত্যাশা করছি গণভোটে ভালো রায় আসবে। ধরুন কোনো কারণে আমাদের প্রত্যাশা মাফিক হলো না, তাহলে কি আমরা অন্যরকম বলবো? না, যেটা আসে সেটাই বলবো। জনগণ যেটা রায় দেয় সেটাই আমাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। আমরা তো এবার দেখেছি তরুণ ভোটারের সংখ্যা বেশ 4 কোটির বেশি। মানে এই ভোটারগুলো তো অনেকদিন ভোট দিতে পারেনি বা প্রথমবার ভোট দিচ্ছে এমন ভোটার অনেক রয়েছে। তাদের ভোট কি আসলে এই অনুপাতটাকে বাড়িয়ে দিতে পারে? দেখেন, 13 কোটির কাছাকাছি ভোটার। আমি কিন্তু একদম পরিসংখ্যানের বিশেষজ্ঞ হবার ভানও করছি না, বইভাবে যাচ্ছি না, আমি খুব সাধারণ মানুষের মতো আলোচনা বোঝার চেষ্টা করছি। তাহলে 8 কোটি আগের ভোটার ছিল, 8 কোটির বেশি, ধরুন যদি প্রায় 13 কোটি। তো এই 8 কোটি ভোটার কোথায় গেল? এই 8 কোটি কি সবাই ভোট দিয়েছিল এর আগে? তার মধ্যে বয়স্ক ভোটার আছে, মধ্যবয়সী ভোটার আছে, অতি বেশি বয়সী ভোটার আছে, বয়স হয়েছে কিন্তু জীবনে ভোট দেয়নি এমন লোকও সেখানে আছে, নারী আছেন, পুরুষ আছেন, সংখ্যালঘিষ্ঠ আছেন, প্রান্তিক মানুষ আছেন। আমরা যে 4 কোটি নিয়ে চিন্তা করছি, 8 কোটিও তো চিন্তার বিষয়। তারা কি গত 3টা নির্বাচনে খুব স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন ভোট দিয়েছে? তা আপনি যে ফ্যাক্টর নিয়ে এটা কি করে বুঝলেন? নিঃসন্দেহে তরুণদের উপর আমাদের আস্থা আছে যে তরুণরা এই আন্দোলনের সবচেয়ে বড় অনুঘটক, তারাই আন্দোলনটা সম্পন্ন করেছেন। আপনি তো এর আগে হয়তো ভোটও দিয়েছেন, ভোট পর্যবেক্ষণও করেছেন, আমরা যতটুকু জানি এবারে নির্বাচনও একেবারে সশরীরে গিয়ে দেখেও এসেছেন।
কেমন দেখছেন ভোটার উপস্থিতি কেমন ছিল? আমি এইভাবে আমি প্রতিনিধিত্বের জায়গাটা দেখবো। আমি একটু উচ্চবিত্তের জায়গাতে ছিলাম বা মধ্যবিত্ত, ধানমন্ডি বা এই অঞ্চলগুলোতে, এটা আমি পুরো প্রতিনিধিত্বশীল মনে করি না পুরো বাংলাদেশে। কিন্তু যদি ওই এলাকার সাপেক্ষে এটাকে বিশ্লেষণ করি, শান্ত ভাই হচ্ছেন আমার সঙ্গে যোগ করতে পারবেন, সবাই আমরা জায়গাগুলো চিনি। সকালের প্রথম ভাগে খুব বেশি মানুষ ছিলেন না, কিন্তু যারা ছিলেন সেখানে চোখে পড়বার মতো নারীদের উপস্থিতি, অনেক নারী। এবং দ্বিতীয়, আপনি যেটা বলছিলেন তরুণ, সেই তরুণদের মধ্যে আবার যুব নারীদের উপস্থিতি সেখানে বেশি। তো তারা একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই, নারীরা একটা ফ্যাক্টর, সংখ্যালঘিষ্ঠরাও একটা ফ্যাক্টর এখানে। কিন্তু কেবল 4 কোটি তো জনপ্রিয় ভোটের আমরা হিসাব করছি না, এটা তো প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে না, বা আমরা কিসের অনুপাতে কি করবো এটা পরের আলোচনা। অতএব মনে রাখতে হবে আসন বিন্যাস, আসন অনুযায়ী এই 4 কোটির আবার বন্টনটা কেমন। আবার এই কথা বলেই ছেড়ে দিই, এই যে 4 কোটি, আমাদের রাজনৈতিক সামাজিকীকরণের যে প্রবণতা, তাতে যার পরিবার একটু বিএনপি পন্থী তার একটা সম্ভাবনা থাকে বিএনপি হওয়ার, যে আওয়ামী লীগ সে ওই দিকেই ভাবে, যে জামাত ওই দিকেই ভাবে। তার মানে এই না যে তরুণ প্রজন্ম একেবারে আমাদের মতো ওরকম অতটা পুরনোমুখী, তারা নতুন করে ভাবে। কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণের কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, যে 4 কোটি একদম নিরপেক্ষ, 4 কোটির মধ্যে বিএনপির শেয়ার নেই, 4 কোটির মধ্যে অন্যদের শেয়ার নেই। মানে আমি এখানেই রাখি। ডাক্তার শান্ত, আপনার কাছেই ভোট নিয়ে জানতে চাইবো যে আমরা দেখছিলাম তফসিল ঘোষণার পর থেকে প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার বারবার একটা প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা নির্বাচন উপহার দিবেন, তাৎপর্যপূর্ণ নির্বাচন উপহার দিবেন। আমরা এখন পর্যন্ত তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়নি বা দেখতে পাইনি। সেই জায়গায় কি আসলে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কি সবকিছু সেদিকেই এগুচ্ছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় শামীম ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। 2008 সালে 111 সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটাও কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল। নির্বাচনের দিন কোনো সহিংসতা, খুনোখুনির কোনো কথা আমরা শুনিনি। তাই বলে ওই নির্বাচনটা কি এদেশে ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে বা ওইভাবে সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে? বরং শান্তিপূর্ণ ইলেকটোরাল কুর যে নির্বাচনে হওয়ার যে নজির, ওইটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 2008 সাল। সুতরাং ইতিহাসের সেরা নির্বাচনের উপাদান কি কি সেটা তাকে আগে ডিফাইন করতে হবে। এনিওয়ে তারপরে তার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন, এটা আমরা আশ্বস্ত হয়েছি যে অন্তত মোটামুটি ভালো গ্রহণযোগ্য একটা নির্বাচন তিনি দিবেন। এবং এখনো পর্যন্ত নির্বাচনের আগে অনেক রকমের ব্যত্যয় ঘটলেও, আমরা অনেক কিছুতেই অসন্তুষ্ট থাকলেও, আজকে দিনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া অসহিংস অবস্থায় শান্তিপূর্ণভাবে হচ্ছে, এটা এখনো পিসফুল এবং সন্তুষ্টি প্রকাশ করবার মতো। যদিও অভিযোগ কিন্তু করেনি, যদিও গতকাল রাতে বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের আগের দিনে এবং রাতে জামায়াত ইসলামের বহু নেতাকর্মী বহু জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যে টাকা বিলাতে গিয়ে বা টাকা বড় অ্যামাউন্টের টাকা বহন করতে গিয়ে এবং সেটা নির্বাচনী কাজে অপব্যবহারের জন্যই ক্যারি করা হচ্ছিল, সেটা স্পষ্ট হয়। সেইগুলি ধরা পড়েছে। এই ধরা পড়ার বিষয়টাও এটা স্থানীয় জনতা বা প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীরা ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়েছে, যতদূর সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। আইন শৃঙ্খলা সেটা একজনের কথা আপনি বলছেন, কিন্তু ডজেন্স অফ ওয়ার্কার অফ জামাত ইসলাম তারা বিভিন্ন দেশে বিভিন্ন অ্যামাউন্টের টাকা বিলাতে গিয়ে ধরা পড়েছে, কোথাও জালসিল সহ ধরা পড়েছে, কোথাও কেন্দ্রে অবৈধ আগেই প্রবেশ করেছে সেটা নিয়ে ধরা পড়েছে, কোথাও নির্বাচনী কাজে সম্পৃক্তরা বিএনপির এজেন্ডের আগাম সই নিয়ে রেখেছে রেজাল্ট শিটে, এই রকম জালিয়াতি করবার কাগজে সই করেছে। এগুলি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট তৎপরতা থাকতো তাহলে এগুলো করার সাহসই পেত না। সাহস দেখিয়েছে, তার কিছু অংশ হয়তো প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী বা স্থানীয় জনতা ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে। ভোটের দিনে সাধারণত যে ধরনের বিশৃঙ্খলাগুলো হয়, হয়তো ব্যালট বাক্স ছিনতাই, কিংবা কেউ ভোট দিতে বাধা দান, কিংবা ভয়ভীতি প্রদান, কিংবা কাউকে আটকে রাখা, কিংবা জাল ভোট দেয়া, এরকম বড় কোনো ঘটনা কিন্তু চোখে পড়েনি। এইরকম এ পর্যন্ত সংবাদ মাধ্যমে আসা বিভিন্ন খবর এবং বিভিন্ন জায়গায় ফোন করে যতটুকু জানতে পেরেছি, তাতে ঢাকায় শুধু নাসির পাটোয়ারিকে ভুয়া বলা, আর হচ্ছে খুলনায়
বিএনপির একজন মহানগর নেতা, সাবেক দপ্তর সম্পাদক, তিনি ভোট কেন্দ্রের মধ্যে প্রচারণা চালাইতে নিষেধ করায় জামায়াত ইসলামের কর্মীরা তাকে ধাক্কা দিয়েছে এবং পড়ে গেছেন। পরে হসপিটালে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা জামায়াত ইসলামকে দোষী করছে বিএনপি। এইটা তার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। এরকম খুবই নেগলিজিবল কিছু ঘটনা ছাড়া এটা না হলে ভালো হতো, কিন্তু বাংলাদেশের এমন কোনো নির্বাচন পাবেন না টুকটাক এমন হয় নাই। সেই তুলনায় এখনো পর্যন্ত যথেষ্ট গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় আছে। কিন্তু ভোটারের উপস্থিতিটা, আমি কয়েকটা কেন্দ্রে বাসাবো এলাকায় আমি দেখলাম যা মোটামুটি, কিন্তু এত বছর পর একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে, এত প্রচার হয়েছে, সেই তুলনায় যেরকম বড় লাইন দেখব ভেবেছিলাম বা মানুষের উপচে পড়া আগ্রহ যেরকম দেখব আশা করেছিলাম, ওইটা একটু ঘাটতি আছে বলে মনে হলো। ঢাকার বাইরে ভোট দিতে যাওয়ার সময় ট্রেনের ছাদে বসে যেরকম ঈদের আমেজ নিয়ে মানুষ ঢাকা থেকে শহর থেকে বেরিয়ে গেল, সেটা দেখে যেরকম মনে হয়েছিল যে সাংঘাতিক একটা উৎসব মুখর এবং ব্যাপক উপস্থিতি হবে, সেটা ঢাকা শহরে দেখছি না। এমনও হতে পারে যে ঢাকার বাইরে এই যে লঞ্চে, বাসে, ট্রেনে যেইভাবে উপচে পড়া ভিড়, ঈদের ছুটির মতো মানুষ গেল, তাতে মনে হয় ঢাকার বাইরে উৎসবটা হয়তো একটু বেশি হবে। ঢাকার মানুষ এমনি ভোট দেওয়া বা বিভিন্ন বিষয়ে একটু অনীহার মধ্যে থাকে, তারা একটু আরাম প্রিয়। ওই যে স্বামী ভাই বলছিলেন যে সকালে কম দেখেছেন, ওইসব এলাকার লোকজন তারা ছুটির দিনে একটু বেশি বেলা করে ঘুমায়। তবে এটা শান্তিপূর্ণ বলাতে আবার অনেক সময় দেখা যায় লাঞ্চের পরপরই একটা চাপ পড়ে। হ্যাঁ, লাঞ্চে আরেকটা হচ্ছে কি, এটা সারা দেশেই প্রবণতা হচ্ছে, শীতকাল হলে খুব ভোরে কম হয়, এখন তো তা না, এখনকার সিজন ফেভারেবল, ফলে সকালের দিকে একটু বেশি পড়বে, দুপুরে কমে আসবে, লাঞ্চের পরে বিশেষ করে গৃহিণীরা তাদের রান্নাবান্না শেষ করে তারপরে অনেকে কেন্দ্রে আসেন যে আমি বাড়ির কাজটা শেষ করে যাব। তাকে আজকে এই 3 দিন ঈদের আমেজে ছুটি এবং নির্বাচন বলে তাদের গৃহকর্ম তো করতেই হয়, সব সেটা সেরে তারপর আসবেন। সেই বিবেচনায় খুব বেশি আশাব্যঞ্জক উপস্থিতি এরকম না হলেও খারাপ হবে না, অগ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আমার মনে হয়। সেই ক্ষেত্রে টার্ন আউট কেমন হতে পারে? টার্ন আউট এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘন্টা ভিত্তিক এবং বিভিন্ন সময় ভোট পড়ার যে পার্সেন্টেজ দেখছি, বা সংবাদ মাধ্যম স্পেসিফিক্যালি কিছু কেন্দ্র ধরে যেরকম ইনফরমেশন দেখছি, তাতে 50+ হবে ডেফিনেটলি, সেটা 53 থেকে 5 ইভেন 60 পর্যন্ত যেতে পারে, তবে 60-র উপরে যাবে বলে মনে হচ্ছে না। শামীম ভাই যেটা বলছিলেন যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন যেটা হচ্ছে, উৎসবমুখর, বহু বছর ভোট দিতে না পারা সেই গোষ্ঠী যারা খুব আগ্রহী আছে, সেই নির্বাচনে মানুষের যদি ভোটে আগ্রহ ন্যাচারালিও কম হয়, ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড যে স্ট্যাটিস্টিক্স, এইটা আমরা দেখতে চাই না। যেটা 24 সালের নির্বাচনেও আমরা দেখলাম এই 25-30, তারপর এত তারপর থেমে থাকা, তারপর হঠাৎ করে তারা বিশাল একটা ফিগার দিয়ে দেয়, যেটা আগেও দিয়েছে, 14 সালেও দিয়েছে, সেটা আমরা দেখতে চাই না। আর একটা জিনিস একটু যোগ করি, তরুণদের ভোট নিয়ে এই প্রশ্নটাও কমন, উত্তরটাও কমন। সবাই কেন ধরে নেয় যে 4,27,00,000 মতো বোধহয় তরুণ ভোটার, এই সব তরুণ এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, বা সব তরুণই অতীতে ভোট দিতে পারেনি। অতীতে তো আওয়ামী লীগের তরুণ আছে না, বিএনপির তরুণ আছে না, শিবির বা জামাত ইসলামের তরুণ আছে, অন্যান্য দলের তরুণ আছে। এই তরুণদের মধ্যে যারা ওই ফ্যাসিবাদী নির্বাচনের পক্ষে যেই তরুণরা ছিল, তারা তো ভোট দিয়েছে, সুতরাং সেই অংশটা বাদ দেন। দ্বিতীয় হলো, আমরা তরুণ বলতে শুধু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু, এইসব ধরি আমরা, এই তরুণরা কত শতাংশ? এই দেশে একটা এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা থাকে 18 থেকে 19 লাখ। তার মানে 5 বছরে যদি 18 লাখ ধরেন, 90 লাখ, 10 বছরে 1,80,00,000 লাখ। তো 4.5 কোটির মধ্যে 1,80,00,000 লাখ 10 বছরে এসএসসি উত্তীর্ণ, তারপরে ইন্টারমিডিয়েট পাস করা, তারপরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, যারা আন্দোলন সংগ্রামে থাকে। এর বাইরে কৃষিজীবী তরুণ, নিরক্ষর তরুণ, ওই শ্রমজীবী গার্মেন্টস কর্মী তরুণ, ওই সাধারণ দোকানে চাকরি করা তরুণ, ভবঘুরে তরুণ, বেকার তরুণ,
কত রকমের তরুণ আছে, এক একজনের এক এক মেরুকরণ, এবং অনেকেই রাজনীতি ভোট টোটে নিষ্প্রিয় এরকম আছে। সুতরাং শুধু তরুণরাই বিশাল একটা ফ্যাক্টর হয়ে যায় বলে যে হাইপটা তোলা হয়, আমি এটা আসলে ওইভাবে মনে হয় না। নারীদের বেলাও তাই, অন্যদের বেলাও তাই। বাংলাদেশে বেশিরভাগ মানুষ হচ্ছে কোনো না কোনো দিকে ইনক্লাইন্ড পলিটিক্যালি।